আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। পাঠ করছি জওহরলাল নেহরুর লেখা বই কল্যাণীয়াশু ইন্দু। বই পাঠে রয়েছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। আজ শুনবেন এর পঞ্চম চিঠি, জীবজন্তুর আবির্ভাব। আমরা দেখেছি পৃথিবীতে প্রাণের প্রথম প্রকাশ ঘটেছিল বোধহয় অতি সাধারণ সমুদ্রের জীব এবং জলজ গাছের মধ্যে। এরা কেবল জলের মধ্যে বেঁচে থাকতে পারত। জল থেকে বাইরে এলে শুকিয়ে মরে যেত। এখন যেমন জেলি মাছ সমুদ্রে আটকে পড়ে শুকিয়ে মরে যায়। এখন পৃথিবীতে যে পরিমাণে জল এবং জলাভূমি আছে সে তুলনায় অতীতকালে এইসবের পরিমাণ ছিল অনেক বেশি। জেলি মাছ এবং অন্যান্য সমুদ্রের প্রাণী যাদের চামড়া ছিল কিছুটা শক্ত, তারা অন্য প্রাণীদের চেয়ে শুকনো ডাঙায় বেশিক্ষণ বেঁচে থাকতে পারত, কারণ তারা তাড়াতাড়ি শুকিয়ে যেত না। ধীরে ধীরে নরম জেলি মাছ এবং ওই ধরনের অন্য প্রাণীর সংখ্যা কমতে থাকে, কারণ তারা শুকনো ডাঙায় সহজে বেঁচে থাকতে পারত না। এবং যেসব প্রাণীর দেহের চামড়া ছিল শক্ত তাদের সংখ্যা বাড়তে থাকে। এই ব্যাপারটি বিশেষ করে লক্ষ্য করার মতো। এর অর্থ হল প্রাণীরা ধীরে ধীরে নিজেদের বেঁচে থাকার উপযুক্ত করে তোলে, কিংবা পারিপার্শ্বিকের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে থাকে। লন্ডনের সাউথ কেনসিংটন মিউজিয়ামে তুমি দেখেছ শীতকালে এবং শীত প্রধান দেশে যেখানে খুব বরফ পড়ে সেখানে পশু পাখিদের রং কেমন বরফের মতো সাদা হয়ে যায়। তেমনি গ্রীষ্ম প্রধান দেশে যেখানে সবুজ শাকসবজি এবং গাছপালা রয়েছে, পশু পাখির রং হয় সবুজ কিংবা অন্য কোনো উজ্জ্বল বর্ণের, অর্থাৎ পারিপার্শ্বিকের সঙ্গে তারা নিজেদের মানিয়ে নেয়। শত্রুর হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য তারা রং বদল করে, কারণ চারপাশের রঙের সঙ্গে নিজেদের রং মিশিয়ে নিলে তাদের কেউ সহজে দেখতে পাবে না। শীতের দেশে ঠান্ডায় শরীর গরম রাখার জন্য তাদের গায়ে আপনা থেকে লোম জন্মায়। এই কারণেই বাঘের গায়ে হলুদ রং এবং ডোরা কাটা দেখলে মনে হবে জঙ্গলের গাছপালার মধ্যে ঠিক যেন সূর্যের আলো এসে পড়েছে। ঘন জঙ্গলের মধ্যে বাঘকে দেখতে পাওয়া বেশ কঠিন। পারিপার্শ্বিকের সঙ্গে প্রাণীরা নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করে। এই ব্যাপারটি শুধু কৌতূহলজনক নয়, গুরুত্বপূর্ণ বটে। প্রাণীরা অবশ্য নিজের থেকে বদলাবার চেষ্টা করে না, তবে যারা পরিবর্তন ঘটিয়েছে এবং সেজন্য পারিপার্শ্বিকের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে তাদের পক্ষে বেঁচে থাকার সুযোগ অনেক বেশি। এজন্য তারা সংখ্যায় বাড়তে থাকে, কিন্তু অন্যদের ক্ষেত্রে এরকম ঘটে না। এই ব্যাপারটি থেকে অনেক কিছু প্রমাণ হয় যে অতি সাধারণ প্রাণী ধীরে ধীরে উন্নতি করে উঁচু শ্রেণীর প্রাণীতে পরিণত হয় এবং হয়তোবা লক্ষ লক্ষ বছর পরে মানুষের পর্যায়ে এসে পৌঁছয়। আমাদের চারপাশে যেসব রকম পরিবর্তন ঘটছে তা আমরা দেখতে পাই না, কারণ এইসব ঘটে অত্যন্ত ধীর গতিতে এবং আমাদের আয়ুও কম। কিন্তু প্রকৃতি নিজের কাজ করেই চলে। রদবদলের মধ্য দিয়ে কাজটি আরো নিখুঁত করে তোলে। প্রকৃতির কাজ কখনোই থেমে থাকে না। তোমার মনে পড়বে
পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা এবং শুষ্ক হচ্ছিল। ঠান্ডা হয়ে এলে জলবায়ু এবং আরো অনেক কিছুর পরিবর্তন ঘটে। পৃথিবীর রূপান্তরের সঙ্গে সঙ্গে প্রাণী জগতেরও পরিবর্তন ঘটে এবং নতুন ধরনের জীবজন্তু দেখা দেয়। প্রথমে ছিল অতি সাধারণ সামুদ্রিক প্রাণী, তারপরে এলো জটিল সামুদ্রিক প্রাণী। পরে যখন শুকনো ভূমির পরিমাণ বাড়ল, তখন এমন সব প্রাণী দেখা গেল যারা জল ও স্থল দু জায়গাতেই বাস করতে পারে। এই সব প্রাণী হলো অনেকটা এখনকার কুমির বা ব্যাঙের মতো। এদের পর আসে এমন সব প্রাণী যারা কেবলমাত্র স্থলেই বাস করত, এবং তারপরে আসে পাখি যারা আকাশে উড়ে বেড়াত। ব্যাঙের কথা আগে বলেছি। ব্যাঙ নিয়ে গবেষণা বেশ কৌতূহলজনক। এর ফলে জানা যায় জলচর প্রাণী কিভাবে ধীরে ধীরে স্থলচর প্রাণীতে পরিণত হয়েছে। ব্যাঙ প্রথমে ছিল মাছের মতো, পরে তা স্থলচর প্রাণী হয়ে ওঠে। অন্যান্য স্থলচর প্রাণীর মতো ব্যাঙ ফুসফুসের সাহায্যে নিঃশ্বাস নিয়ে থাকে। পৃথিবীতে যখন প্রাণের সূচনা হয়, তখন পৃথিবী জুড়ে ছিল বিশাল সব জঙ্গল। সব জায়গাতেই জলাভূমি আর গভীর জঙ্গল। এই জঙ্গল পরে একসময় পাথর এবং মাটিতে চাপা পড়ে পড়ে আস্তে আস্তে কয়লায় পরিণত হয়। তুমি জানো, মাটির অনেক নিচে খনি থেকে আমরা কয়লা পাই। আসলে কয়লা খনি হলো সুদূর অতীতকালের গহন জঙ্গল। প্রথম যুগের প্রাণীদের মধ্যে ছিল ভয়ঙ্কর বড় বড় সাপ, গিরগিটি এবং কুমির। এদের কোনো কোনোটি ছিল 100 ফুট লম্বা। 100 ফুট লম্বা একটা সাপ বা গিরগিটি কল্পনা করতে পারো? লন্ডনের মিউজিয়ামে আমরা যে এই সব প্রাণীর ফসিল দেখেছিলাম, সে কথা কি তোমার মনে পড়ছে? পরে যেসব প্রাণীর আবির্ভাব হয় তারা দেখতে এখনকার প্রাণীদের মতোই। এদের বলা হয় স্তন্যপায়ী প্রাণী, কারণ এরা সন্তানদের স্তন্যপান করায়। প্রথম দিকে এদের চেহারা ছিল এখনকার তুলনায় খুব বড়। যে স্তন্যপায়ী প্রাণীর সঙ্গে মানুষের চেহারার খুব মিল আছে তা হলো বানর বা বনমানুষ। এজন্য অনেকে মনে করেন যে মানুষ হলো বানরের বংশধর। এ থেকে এটা স্পষ্ট হয় যে প্রতিটি প্রাণী নিজেকে পারিপার্শ্বিকের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিয়ে ক্রমেই উন্নত থেকে উন্নততর হচ্ছিল। এইভাবেই প্রথম দিকে মানুষ ছিল এক উন্নত ধরনের বানর মাত্র। মানুষ অবশ্য দিনে দিনে উন্নতি করতে থাকে, কিংবা প্রকৃতি তাকে রূপান্তরিত হতে সাহায্য করছিল। আজ মানুষ নিজের সীমা নিজেই জানে না। সে নিজেকে অন্য প্রাণীদের থেকে সম্পূর্ণ পৃথক ভাবে। কিন্তু মনে রাখা ভালো যে আমরা বানরের বংশধর। বলতে দ্বিধা হয়, এখনো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বানরের মতোই আচরণ করে থাকে। এতক্ষণ শুনছিলেন জওহরলাল নেহেরুর লেখা বই কল্যাণীয়াশু ইন্দু এর ৫ম পত্র। পাঠ করলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য। এই বইটির অন্যান্য চিঠিগুলো শোনার জন্য শুনতে থাকুন bengali audiobook.com। ধন্যবাদ, নমস্কার।